হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে এমডিসির মধ্যে হিস্ট্রি রয়েছে, সেটার যে পার্ট রয়েছে হিস্ট্রি অফ আর্লি বেঙ্গল, সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তা ইংলিশে। চলো আজকের আলোচনার বিষয়টি শুরু করা যাক। যেখানে প্রথমে আমরা দেখতে পারবো যে এর পরিচিতি এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা এখন জানবো। যেখানে বলা হয়েছে তাম্রলিপ্ত হলো একটি প্রাচীন বাংলার একটি অত্যন্ত বিখ্যাত সমুদ্র উপকূলবর্তী জনপদ বা আন্তর্জাতিক নৌ বাণিজ্যিক বন্দর নগরী। এর বর্তমান অবস্থান কোথায় রয়েছে? যেটা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত অঞ্চলে এই যে তাম্রলিপ্ত জায়গাটি বা বন্দরটি ছিল, নগরীটি ছিল, যেখানে এটি নদীপথের অঞ্চল। কোন নদীপথের মধ্যে ছিল? যেটা ছিল রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল, যা এটিকে সমুদ্র বাণিজ্যের জন্য একটি আদর্শ স্থানে পরিণত করত। এটা কোথায় অবস্থিত ছিল? এটা ছিল একটা প্রাচীন নৌকেন্দ্রিক নৌ বাণিজ্যের একটি নগরী। এটি অবস্থিত ছিল বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাতে, এবং এটা যে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল, এটা আমরা এখানে দেখতে পেলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ঐতিহাসিক উল্লেখ বা বিদেশি বিবরণের মধ্যে এই যে তাম্রলিপ্ত যে নগরীটি ছিল, এটার বিবরণ কী দেওয়া আছে। যেখানে দেশীয় সাহিত্যের মধ্যে বলা হয়েছে মহাভারত এবং প্রাচীন জৈন ও বৌদ্ধ যে ধর্মগ্রন্থ এই জনপদের অগাধ সমৃদ্ধ এবং বাণিজ্যিক গুরুত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে। যেখানে বলা হয়েছে মহাভারত এবং প্রাচীন যে জৈন এবং বৌদ্ধ গ্রন্থগুলি রয়েছে, সেখানে এই যে তাম্রলিপ্ত এর উদাহরণ বা ব্যাখ্যা করা হয়েছে। এর পরবর্তীতে আছে গ্রিক বিবরণ। বিখ্যাত গ্রিক ভৌগোলিক টলেমি তার মানচিত্র এবং বিবরণে এই বন্দরটির উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন এটিকে তমোলিটিস হিসেবে উল্লেখ করেছেন। গ্রিক বিবরণী যে ছিলেন, গ্রিক ভ্রমণকারী যে ছিলেন টলেমি, তিনি তার গ্রন্থের মধ্যে এই যে তাম্রলিপ্তর এর ব্যাখ্যা করেছিলেন। এর পরবর্তীতে আছে চীনা পরিব্রাজক ফাহিয়েন হিউয়েনসাং, যিনি একে তানমো লিটি বলে এবং ইউ সিং তাম্রলিপ্ত ভ্রমণ করে এই যে অঞ্চলের বিবরণ দিয়েছেন বা এই যে নগরীর বিবরণ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে চীনা পরিব্রাজকরা ছিলেন, ভ্রমণকারীরা ছিলেন, তারা এই যে অঞ্চলের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন তাদের বিভিন্ন বিবরণীর মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এই যে এখানে যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক যে গুরুত্ব ছিল এই তাম্রলিপ্ত, সেটা কী ছিল? এখানে বলা হয়েছে পূর্ব ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এই তাম্রলিপ্ত। এখানে মৌর্য, গুপ্ত, কুষাণ, গুপ্ত যুগের শুঙ্গ গুপ্ত যুগের তাম্রলিপ্ত কেবল বাংলা নয়, বরং সমগ্র পূর্ব ভারতের প্রধান সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্রের মধ্যে একটি ছিল। যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক যে গুরুত্ব ছিল, গন্তব্য ছিল যেমন সিংহল বা শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়ার সুবর্ণভূমি যেমন মায়ানমার, থাইল্যান্ড, জাভা, বিভিন্ন যে সুমাত্রা অঞ্চলগুলি, এখান দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। এছাড়াও রয়েছে দূরবর্তী বাণিজ্য, যেখান থেকে প্রায় রোম এবং মধ্যপ্রাচ্যের সাথে সুদূরপ্রসারী বাণিজ্যিক লেনদেন চলতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল তাম্রলিপ্ত, যেখানে বিভিন্ন যে সাম্রাজ্যগুলি ছিল যেমন মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত সাম্রাজ্যের এখানে ব্যবসা বাণিজ্য চলতো, এবং এটি সেই সময়কার একটি প্রধান সমুদ্র বাণিজ্যিক কেন্দ্র ছিল। যেখানে বিভিন্ন যেমন শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল যেমন মায়ানমার, থাইল্যান্ড এর মতো বহু যে জায়গার মধ্যে বাণিজ্য হতো। এছাড়া রোম, এছাড়া মধ্যপ্রাচ্যের সঙ্গেও বিভিন্ন ধরনের বাণিজ্যিক সম্পর্ক এই যে তাম্রলিপ্তর মধ্যে হতো। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে প্রধান রপ্তানি দ্রব্যসমূহ কী কী জিনিস এখান থেকে, মানে আমাদের এই তাম্রলিপ্ত থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো। যেখানে তামা ও নীল, যেখানে বলা হচ্ছে উচ্চমানের তামা এবং রঞ্জক শিল্পের জন্য বিখ্যাত নীল এখান থেকে রপ্তানি করা হতো। এছাড়া সিল্ক এবং সুতি বস্ত্র, বাংলার বিশ্ববিখ্যাত মিহি সুতি বস্ত্র সিল্ক বিদেশে অত্যন্ত সমৃদ্ধ ছিল। এছাড়া মৃৎশিল্প যেমন মাটির তৈরি বিভিন্ন নিখুঁত কারিকার্য, পোড়ামাটি বা টেরাকোটার শিল্প অন্যান্য দেশে পাঠানো হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তামা ও নীল কীভাবে রপ্তানি করা হতো। এছাড়া সুতি বস্ত্র এবং সিল্ক রপ্তানি করা হতো। এছাড়া যে মাটির তৈরি, পোড়ামাটি বা টেরাকোটার তৈরি বিভিন্ন ধরনের মৃৎপাত্র বিদেশে রপ্তানি করা হতো। আমরা এখানে দেখতে পেলাম তাম্রলিপ্ত থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র রপ্তানি করা হতো এবং বিভিন্ন জায়গায় এটি প্রচুর জনপ্রিয় ছিল। এর পরবর্তীতে আছে ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে বলা হয়েছে তাম্রলিপ্ত কেবল বাণিজ্যের জন্যই বিখ্যাত ছিল না, বৌদ্ধ এবং জৈন ধর্মচর্চার অন্যতম বড় কেন্দ্র ছিল এই তাম্রলিপ্ত। যেখানে চীনা পরিব্রাজক ফাহিয়েন এখানে দীর্ঘ 2 বছর বাসস্থান ছিলেন। তিনি এখানে সময় কাটানোর পর তার বৌদ্ধ মঠগুলিতে অধ্যয়ন করেন এবং বহু মূল্যবান বৌদ্ধ শাস্ত্র ও সূত্রের অনুলিপি তৈরি করেছিলেন। এছাড়া তিনি পরবর্তীকালে চীনে নিয়ে যান এগুলি। পরবর্তী ফাহিয়েন যখন তাম্রলিপ্ততে এসেছিলেন, এখানে তিনি 2 বছর বসবাস করেন এবং তিনি এখানে থেকে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন জিনিসের অধ্যয়ন করেন এবং এই সমস্ত জিনিসগুলি অনুলিপি করে তিনি চীনে আবার নিয়ে গিয়েছিলেন, এটা এখানে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময় যে তাম্রলিপ্তের মধ্যে বিভিন্ন ধর্মীয় কেন্দ্রিক, বাণিজ্যিক কেন্দ্রিক বিভিন্ন ধরনের প্রসার ঘটেছিল। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সম্রাট অশোকের ধর্মপ্রচার।
যেখানে বলা হয়েছে ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী মৌর্য সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে শ্রীলঙ্কা সিংহলে পাঠিয়েছিলেন। তার এই ঐতিহাসিক তাম্রলিপ্ত বন্দর থেকেই জাহাজে করে যাত্রা শুরু করেছিল। এটি বন্দরের পবিত্রতা এবং গুরুত্বকে প্রচার করে। যেখানে মৌর্য সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক, তিনি তার পুত্র মহেন্দ্র এবং তার যে কন্যাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যে শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন, তখন তিনি এই বন্দরের মধ্যে দিয়ে তাদের যে যাত্রা শুরু হয়েছিল, এখানে এটাই আলোচনা করা হয়েছে। সম্রাট অশোকের বিভিন্ন যে ধর্মপ্রচার হয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, তিনি এই বন্দরের মধ্যে দিয়ে এই বন্দরের যে গুরুত্বটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এর পরবর্তীতে দেখবো যে এই যে তাম্রলিপ্তের পতনের মূল কারণগুলি কী ছিল। যেখানে ভৌগোলিক পরিবর্তন, সপ্তম অষ্টম শতাব্দীর পর থেকে তাম্রলিপ্তের পতন শুরু হয়। পলি জমার কারণে রূপনারায়ণ এবং গঙ্গা নদীর যে নব্যতা ব্যাপকভাবে হ্রাস পায় এবং নদীর গতিপথ পরিবর্তিত হয়ে পড়ে, যা বন্দরটিকে স্বাভাবিক কার্যক্রমের জন্য ব্যাহত করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম এবং অষ্টম শতাব্দীতে যে রূপনারায়ণ এবং গঙ্গা নদীর যে নব্যতা ছিল তা নষ্ট হয়ে যায় বা কমতে থাকে এবং নদীর গতিপথ ধীরে ধীরে পরিবর্তন হয়, যার ফলে এর যে গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে এবং এর পতনের দিকে এগিয়ে যায়। এর পরবর্তী আছে বাণিজ্যের অবক্ষয়। নদীর নব্যতা কমে যাওয়ার ফলে সমুদ্রগামী বড় জাহাজগুলি আর বন্দরের নোঙর করা সম্ভব ছিল না। যাতায়াত এবং পণ্য পরিবহনের বাধার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে তাম্রলিপ্ত চিরতরে তার গুরুত্ব হারায়। এখানে ওইটাই বলা হচ্ছে যে প্রথমে যেটা দেখলাম, নদীর নব্যতা এবং গতিপথ পরিবর্তন হওয়ার ফলে বড় বড় জাহাজগুলি এখানে ভ্রমণ করতে পারছিল না এবং পণ্য আমদানি রপ্তানি করতে পারছিল না, যার ফলে এই যে তাম্রলিপ্তর গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পায় এবং এটি পতনের দিকে চলে যায়। এখানে আমরা প্রথমে দেখলাম ভৌগোলিক পরিবর্তনের কারণে কী হচ্ছিল, এরপরে বাণিজ্যের অবক্ষয়ের ফলে কী হয়েছিল। আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করিনি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য 699। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।